ক্যারিবীয় অঞ্চলে একটি পরিবার তাদের লঞ্চ বোটে ছুটি কাটাচ্ছে। মা জুলিয়া সাঁতার কাটার জন্য জলে ঝাঁপ দেন। সুইমিং করার সময় তিনি অদ্ভুত কিছু অনুভব করেন, কিন্তু যেহেতু তিনি তার চারপাশে কিছুই দেখতে পাচ্ছেন না, তাই তিনি ভাবেন যে এটি হ্যালুসিনেশন হতে পারে। কয়েক সেকেন্ড পরে একই অদ্ভুত অনুভূতি পুনরাবৃত্তি হয়। এবার তিনি কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু এখন তিনি আতঙ্কিত হয়ে লঞ্চের দিকে সাঁতার কাটতে শুরু করেন। হঠাৎ কেউ তার পা টেনে ধরে এবং সে সাহায্যের জন্য চিৎকার করে। তার মেয়ে ক্যাসি হেডফোন দিয়ে গান শুনছে, তাই সে কিছুই শুনতে পাচ্ছে না। স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরতে ব্যস্ত। জুলিয়া পানির উপরে থাকার চেষ্টা করে, কিন্তু তার মুখে পানির ঢেউয়ের কারণে চিৎকার করা কঠিন হয়ে পড়ে। কিছুক্ষণ পরে টম বুঝতে পারে যে সে অনেক সময় ধরে জুলিয়াকে দেখতে পাচ্ছে না। সে লঞ্চের ভিতরে তাকে খুঁজতে থাকে এবং তারপর তার স্ত্রীকে বিপদে দেখতে পায়। সে বাচ্চাদের ডাকে, লঞ্চটিকে জুলিয়ার কাছে নিয়ে যায় এবং পানিতে ঝাঁপ দেয়। দ্রুত জুলিয়ার কাছে পৌঁছায়, তাকে ধরে এবং লঞ্চের দিকে সাঁতার কাটে এবং বাচ্চারা তাদের দুজনকেই টেনে তোলে। পরিবার জুলিয়ার যত্ন নেয়, কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় যে এটি ঢেউয়ের কারণে হতে পারে। সেই রাতে সবাই বেনের জন্মদিন উদযাপন করে। ক্যাসি তার প্রেমিকের কাছ থেকে একটি ফোন পায়, তাই সে তার ল্যাপটপ নিয়ে বাইরে যায়। একটি ভিডিও কলে তার প্রেমিক দেখায় যে শহরের উপর আকাশে বিশাল কালো মেঘ জমেছে। কলটি হ্যাং হয়ে যায়। ক্যাসি পরিবারকে এই বিষয়ে বলতে যায়, কিন্তু টম বলে যে জমিন থেকে অনেক দূরে চলে এসেছি, তাই নেটওয়ার্ক দুর্বল। ঠিক তখনই সবাই একটি শব্দ শুনতে পায়। তারা সবাই বাইরে গিয়ে দেখতে পায় যে তিমিদের একটি দল পাশ দিয়ে যাচ্ছে। টম ব্যাখ্যা করে যে তিমিরা সর্বদা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুসরণ করে, কিন্তু যখন ঝড় আসে তখন তারা বিভ্রান্ত হয়ে পড়ে। হঠাৎ জোয়ারের ঢেউয়ে তীব্রভাবে কাঁপে এবং বেন পড়ে যায়। টম চিন্তিত যে তুফানে লঞ্চে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সে পরীক্ষা করার জন্য ডুব দিয়ে দেখে আসে। কিছুক্ষণ পরে সে ফিরে আসে, কিন্তু তার কাঁধে একটি বড় ক্ষত হয়েছে। জুলিয়া তৎক্ষণাৎ তার ক্ষত সেলাই করে। টম বলে যে পানির নিচে তার মনে হয়েছিল যেন একটি বড় প্রাণী তার পিছনে রয়েছিল, কিন্তু যখন সে ঘুরে দেখতে যায় তখন সে বিশাল একটি কাঁটা দেখতে পেল। সে বলে যে যা কিছু ছিল তা অনেক বড় ছিল। টম দেখতে পায় লঞ্চটির ব্যাপক ক্ষতি হয়েছে, তাই তাদের সাহায্যের জন্য মেকানিক ডাকতে হবে। জুলিয়া বারবার রেডিওতে যোগাযোগের চেষ্টা করে। ক্যাসি তার ফোনে সিগন্যাল খুঁজছে, কিন্তু কিছুই কাজ করছে না। তারপর ক্যাসি একটি অদ্ভুত প্রাণী দেখতে পায় এবং চিৎকার করে ওঠে, কিন্তু এটি তার ভাই বেন মুখোশ পরে মজা করছে। কিছুক্ষণ পর লঞ্চের ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে যায়। জুলিয়া রেডিওতে একটি আওয়াজ শুনতে পায়, কিন্তু শব্দ এতটাই বিকৃত যে সে কিছুই বুঝতে পারে না। টম পরিবারকে বলে যে তাদের কাছে মাত্র 4 দিনের খাবার এবং পানি অবশিষ্ট আছে এবং তাদের একটি মাছ ধরার নৌকা অথবা লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু ধরা পড়ে এবং পরিবারটি একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই ছুটে বেরিয়ে আসে এবং অবাক হয়ে যায় অসংখ্য উল্কা পানিতে দেখে। যেখানে উল্কাপাত পড়ে সেখানে বিশাল বিস্ফোরণ ঘটে। যখন একটি উল্কাপাত তাদের কাছে পানিতে পড়ে, টম তৎক্ষণাৎ লঞ্চের ইঞ্জিন চালু করার চেষ্টা করে। ইঞ্জিন খুব একটা চলার ক্ষমতা আনতে পারেন, কিন্তু তারপর আরেকটি উল্কাপাত সেই লঞ্চের কাছে আঘাত করে। পরিবারটি ভয়ে একে অপরের সাথে শক্ত করে আঁকড়ে থাকে। তারপর টম বুঝতে পারে যে আগুনের গোলাগুলি উল্কাপিণ্ড নয়, বরং উপগ্রহ। ঠিক তখনই বেন লক্ষ্য করে লঞ্চের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে। টম পরীক্ষা করে নিশ্চিত করে যে এটি নষ্ট হয়ে গেছে। বাতাস বইতে শুরু করে, তাই পরিবার লঞ্চের ভিতরে লুকিয়ে থাকে। কম্পাসটি খুব দ্রুত ঘুরছে, তা খেয়াল না করে লঞ্চে প্রচন্ডভাবে কাঁপতে শুরু করে। বেন আবার পড়ে যায়, আবার আহত হয়। ঢেউ লঞ্চের সাথে আশ্রয় পড়ছে। টম চেষ্টা করে বেরিয়ে আসে এবং লাইফ জ্যাকেট উদ্ধার করে। ঠিক তখনই লঞ্চের বিদ্যুৎ চলে যায়। টম তৎক্ষণাৎ পাওয়ার বক্সের বাটন টিপে দেয় এবং আলো আবার জ্বলে ওঠে। সেই মুহূর্তে বেন লক্ষ্য করে জুলিয়ার নাক দিয়ে রক্তপাত হচ্ছে। জুলিয়া মাথা ঘোরা শুরু করে আর ক্যাসি সিক হয়ে যায় এবং বমি করে। টম রেডিওতে চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো সংকেত খুঁজে পায় না। হঠাৎ একটি জোরে শব্দে পিচ আসে এবং বাতাস আরো জোর হতে থাকে। জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটি জানালা খুলে যায় এবং বাতাসে জানালা ভেঙে ভিতরে ঢুকতে শুরু করে। টম একটি অগ্নিশিখা জ্বালায় এবং কিছুক্ষণ পরে অন্ধকার নেমে আসে। পরের দিন সকালে পরিবারটি হতবাক হয়ে জেগে ওঠে। নিশ্চিত হয় যে তারা ঝড় থেকে বেঁচে গেছে, কিন্তু লঞ্চ অর্ধেক ধ্বংস হয়ে গেছে। যখন তারা বেরিয়ে আসে তারা দেখে সমুদ্রের জল শুকিয়ে গেছে এবং লঞ্চটি এখন মাটিতে আটকে আছে। সবাই হতবাক। ক্যাসি নেটওয়ার্ক সিগন্যাল পরীক্ষা করে, কিন্তু নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। বেন দুটি মৃত কাঁকড়া নিয়ে খেলতে শুরু করে। টম কম্পাস পরীক্ষা করে দেখে যে এটি উল্টে আছে। শেষবার এটি ঘটেছিল 70,000 বছর আগে। ক্যাসি মনে করে তার প্রেমিক অবশ্যই মারা গেছে এবং ভেঙে পড়ে। জুলিয়া যখন বোঝাতে আসে তখন ক্যাসি তাকে ঝাঁকুনি দিয়ে চলে যায়। জুলিয়া এবং টম অবশিষ্ট খাবার সরঞ্জাম দেখে।
বেন তার জন্মদিনে বেলুনগুলি একটি পাথরের সাথে বেঁধে দেয় যাতে অবশিষ্ট কেউ তাদের দেখতে পাবে এই ভেবে। টম আবার চেষ্টা করে, এবার নাও নামে একজন ব্যক্তির সাথে যোগাযোগ করে, একজন সাবমেরিন ক্যাপ্টেন। তার সাবমেরিনটিও মাটিতে আটকে আছে। সে নিশ্চিত করে যে চৌম্বকীয় মেরুগুলি বিপরীতে রয়েছে, তাই সমুদ্র সরে গেছে এবং মাটি ডুবে গেছে। সে বলে যে সে এখনো আর কোনো জীবিত ব্যক্তিকে দেখতে পায়নি এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। নাও আরও বলে যে সমুদ্র আবার উল্টে যাবে এবং সমুদ্র সম্ভবত 1 সপ্তাহের মধ্যে পানিতে ভরে যাবে। সে পরিবারকে যতটা সম্ভব উঁচুতে উঠতে সতর্ক করে, কারণ যখন জল ফিরে আসবে তখন এটি খুব বিপজ্জনক হবে। সে বলে যে তার সঙ্গী দুর্ঘটনায় মারা গেছে এবং সাবমেরিনে মাত্র 3 জনের জন্য জায়গা আছে। জুলিয়া এবং টম তাকে তাদের সন্তানদের বাঁচাতে অনুরোধ করে। সে তাদের লোকেশন দেয়। টম হিসাব করে বলে যে সাবমেরিনে পৌঁছাতে 2 বা 3 দিন সময় লাগবে। সে পরিবারকে আজ রাতে ভালোভাবে বিশ্রাম নিতে বলে। আমরা আগামীকাল সকালে চলে যাব। পরের দিন সকালে পরিবারটি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। তখন টম কাছাকাছি কিছু নড়াচড়া করতে দেখে। এটি একটি খোঁড়া লোক যার হাতে একটি হারপুন। তার সাথে একটি কুকুরও রয়েছে যা অবিরাম ঘেউ ঘেউ করে। টম লোকটির কাছে যায় এবং তাকে একটি বোতলে জল দেয়, কিন্তু লোকটি এমন ভাষায় কথা বলে যা টম বুঝতে পারে না। জল পান করার পর অপরিচিত ব্যক্তিটি হঠাৎ টমের মাথার উপর একটি বোতলে আঘাত করে এবং তার মুখে জোরে লাথি মারে। জুলিয়া ভয়ে পালিয়ে যায়, কিন্তু অনেক দেরি হয়ে যায়। লোকটি ইতিমধ্যেই টমের পেটে একটি হারপুন ঢুকিয়ে দিয়েছে। টম কিছুক্ষণের জন্য লড়াই করে, তারপর তার ঘাড় কেটে ফেলে। তারপর লোকটি জুলিয়ার পিছনে দৌড়ে যায় এবং হারপুনটি তার দিকে ছুঁড়ে মারে, যার ফলে তার কাঁধে আঘাত লাগে। জুলিয়া ব্যথায় কাতর হয়ে নৌকার ভিতরে দৌড়ে যায় এবং বাচ্চাদের লুকিয়ে থাকতে বলে। সে দরজা বন্ধ করে দেয়। ক্যাসি এবং বেন সোফার নিচে লুকিয়ে থাকে। জুলিয়া তাদের একটি ফ্লেয়ার বন্দুক দেয় এবং একটি ছুরি দিয়ে বাথরুমে লুকিয়ে থাকে। লোকটি দরজায় ধাক্কা দেয় এবং অবশেষে ভিতরে প্রবেশ করে। প্রথমে সে কিছু খাবার তুলে নেয় এবং তারপর নৌকায় ঘোরাঘুরি শুরু করে। তারপর সে বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া বুদ্ধি করে একটি ছোট গর্ত দিয়ে পালিয়ে যায়। লোকটি মনে করে জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু যখন সে কুত্তাকে দেখতে পায় এবং ঘেউ ঘেউ শুরু করে, কুকুরটি তার উপর ঝাঁপিয়ে পড়ে, তাই জুলিয়া ছুরি দিয়ে তাকে মেরে ফেলে। কুকুরের চিৎকার শুনে লোকটি বেরিয়ে আসে এবং তার কুকুরের মৃতদেহ দেখে রেগে যায়। এদিকে জুলিয়া অন্য পাশ থেকে প্রবেশ করার চেষ্টা করে। সে উপরে উঠে ভাঙ্গা জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু লোকটি ইতিমধ্যে সেখানে আছে। সে তাকে ধরে এবং জোরে ঘুষি মারে, যার ফলে সে পড়ে যায়। জুলিয়া জিনিসপত্র ধরে পালানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। তারপর সে তার হাতে পা রেখে যাতে সে ছুরিটি ফেলে দেয়। তারপর তার চুল ধরে সে মাটিতে আছড়ে ফেলে, তাকে সোফায় ফেলে দেয় এবং তাকে শ্বাসরোধ করতে শুরু করে। বাচ্চারা লক্ষ্য করে। ক্যাসি দৌড়ে বেরিয়ে আসে এবং একটি ফায়ার বন্দুক ছুঁড়ে, যা সরাসরি লোকটির উপর আঘাত করে। আগুন ধরে যায়। বাচ্চারা তৎক্ষণাৎ পালিয়ে যায়, কিন্তু জুলিয়া ফিরে আসে। সে তাকে লাথি মেরে ফেলে দেয়। সে মানচিত্র এবং ব্যাগ তুলে নিয়ে পালিয়ে যায়। বেন এবং ক্যাসি তাদের বাবার কাছে যায় এবং কাঁদতে থাকে। জুলিয়া তাদের সাথে বসে এবং একসাথে তারা টমকে কাঁদতে কাঁদতে বিদায় জানায়। ঠিক তখনই ভয়ঙ্কর লোকটি আবার ইয়ট থেকে বেরিয়ে আসে এবং পরিবার পালাতে শুরু করে। কিছুক্ষণ পর ইয়টটি জোরে শব্দ করে উড়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা বিশ্রাম নেওয়ার জন্য একটি ছোট জলপ্রপাতের কাছে থামে। ক্যাসি মনে করে যে সম্ভবত বেলুনগুলি দেখে পাগল লোকটি তাদের কাছে এসেছিল। এই কথা শুনে বেন নিজেকে দোষী মনে করে। জুলিয়া ব্যাখ্যা করে যে এটা তার দোষ ছিল না এবং সবাইকে এগিয়ে যেতে বলে, কারণ লোকটি এখনও তাদের পিছনে লেগে আছে। পথে বেন একটি ছোট পুকুরের কাছে একটি মৃত হ্যামারহেড হাঙ্গর দেখতে পায় এবং হতবাক হয়ে যায়। তারপর জুলিয়া লক্ষ্য করে যে লোকটি আবার তাদের কাছে আসতে চলেছে। সবাই দৌড়ে গিয়ে একটি বালির টিলায় পড়ে যায়, যেখানে তারা বিষাক্ত বর্জ্য দেখতে পায়। পরিবারটি সাবধানে এটি অতিক্রম করে এবং মনে করে যে তারা লোকটিকে রেখে পালিয়ে এসেছে। তারা হাঁটতে হাঁটতে তার বিশাল মৃত সমুদ্রের প্রাণী এবং সমুদ্রের তলের নিচে প্লাস্টিকের স্তূপ দেখতে পায়। বেন ধীরে ধীরে হাঁটতে শুরু করে এবং জুলিয়া বুঝতে পারে যে সে পানি শূন্যতার কাছাকাছি। সে সবাইকে থামতে বলে। একটি জলের বোতল দেখে সে হতবাক হয়ে যায়। এটি প্রায় খালি। ক্যাসি বুঝতে পারে যে সে সম্ভবত এটি সঠিকভাবে বন্ধ করেনি। জুলিয়া রেগে চিৎকার করে বলে যে তার অসাবধানতার কারণেই জল ফুরিয়ে গেছে। ক্যাসি উত্তর দেয়, পার্থক্য, আমরা যাই হোক না কেন
বাঁচব না। দীর্ঘ তর্ক শুরু হয়, কিন্তু পরিবার চলতে থাকে। কিছুক্ষণ পরে তারা একটি বিধ্বস্ত বিমান দেখতে পায়। ভিতরে কিছু একটা নড়াচড়া দেখে সবাই ভয় পায়, কিন্তু সেটা কেবল পাখির ডাক। পাখিদের বসবাস ছিল। পরিবারটি বিমানের ভিতরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা খাবার ভাগাভাগি করে, আর জুলিয়া টমের জ্যাকেটে একটি পারিবারিক ছবি দেখতে পায়, যা তার হৃদয় ভেঙে দেয়। ক্যাসি জিজ্ঞেস করে, মা, তোমার আর বাবার প্রেমের গল্পটা কি ছিল? জুলিয়া হেসে ব্যাখ্যা করে, টম হাসপাতালে আমার রোগী ছিল। তারপর একদিন সে ফুল আর মিষ্টি কবিতা দিয়ে তার ভালোবাসা প্রকাশ করে। মাঝরাতে ক্যাসি বিমান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই ভয়ঙ্কর লোকটি তাকে পিছন থেকে ধরে ফেলার চেষ্টা করে, কিন্তু জুলিয়া হঠাৎ তাকে পেছন থেকে আক্রমণ করে এবং বারবার ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে সে মারা যায়। ক্যাসি তার মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। পরের দিন সকালে লোকটির মৃতদেহ পাওয়া যায়। পরিবারটি ব্যানের শরীরের বেশ কয়েকটি কামড়ের চিহ্ন লক্ষ্য করে, যা ইঙ্গিত দেয় যে কোনো বিপজ্জনক প্রাণী এলাকায় লুকিয়ে আছে। তারা চলে যাওয়ার সাথে সাথে তার মুখ থেকে কাঁকড়া বেরিয়ে আসে। কয়েক ঘন্টা পরে জুলিয়া এবং ক্যাসি একটি মানচিত্রের দিকে তাকাচ্ছে। বেন ধীরে ধীরে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। জুলিয়া চিৎকার করে, থামো! কিন্তু বেন একটি পুকুরে ঝুঁকে পড়ে এবং পানি পান করতে শুরু করে। জুলিয়া তৎক্ষণাৎ তাকে টেনে বের করে দেয় এবং বলে যে অপরিচিত জল তাকে অসুস্থ করে তুলতে পারে। রোদ খুব তীব্র হয়ে ওঠে, তাই পরিবার তাদের মাথা কাপড় দিয়ে ঢেকে নেয়। ব্যানের মাথা ঘোরা শুরু হয়। তারপর তারা কিছু পুরনো চেয়ার খুঁজে পায় এবং জুলিয়া এবং ক্যাসি সেগুলো থেকে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করে। জুলিয়া বেনকে একটি ইঞ্জেকশন দেয় এবং সিদ্ধান্ত নেয় যে তারা সেখানেই রাত কাটাবে। সকালে জুলিয়া একটি অদ্ভুত শব্দে ঘুম থেকে উঠে পড়ে। সে বাইরে তাকিয়ে দেখে যে এক ঝাঁক কাকড়া তাদের দিকে এগিয়ে আসছে। সে তৎক্ষণাৎ বাচ্চাদের তুলে নেয় এবং তিনজন দৌড়াতে শুরু করে। তারা দৌড়াতে দৌড়াতে একটি বড় মালবাহী জাহাজ দেখতে পায়। তিনজন ক্রু সদস্য এখনও বেঁচে আছে। একজন মহিলা তাদের সাহায্য করতে চান, কিন্তু অন্য দুজন অস্বীকার করেন। তিনটি পরিবারকে বাইরে রেখে কন্টেইনারটি তালাবদ্ধ করে দেন। কাকড়াগুলো এগিয়ে আসে। জুলিয়া বাচ্চাদের পাত্রের উপরে নিয়ে যায়। যখন সে নিজের ওঠার চেষ্টা করে, তখন কাকড়া তার পা কামড়ে ধরে। বাচ্চারা তাকে টেনে উপরে তোলে, না হলে সে পড়ে যেত। অর্ধেক কাকড়া একটি গর্ত দিয়ে প্রবেশ করে। ক্রুর সদস্যগুলি গুলি চালায়, কিন্তু কাকড়ারা তাদের পরাজিত করে এবং উভয়কেই হত্যা করে। শেষ লোকটি ছাদের গর্তে পৌঁছায়, কিন্তু কাকড়া তাকে টেনে নামিয়ে দেয় এবং সেও মারা যায়। জুলিয়া তার ক্ষত ব্যান্ডেজ করে এবং অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন সে জেগে ওঠে, তখন নিজেকে বালির ঝড়ের মধ্যে একা দেখতে পায়। সে আতঙ্কিত হয়ে বাচ্চাদের খুঁজতে শুরু করে। সে একটি মৃত মহিলার অস্ত্র তুলে জোরে চিৎকার করে। ক্যাসি তার কণ্ঠস্বর শুনে ফিরে আসে এবং তাদের বলে যে সে এবং বেন সাহায্যের জন্য খুঁজতে গিয়েছিল, কিন্তু কাউকে পায়নি। তারপর দুজনে বেনের সাথে দেখা করে, যে একটি খোলা পাত্র খুঁজে পায়, যেখানে তারা ঝড় শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারে। জুলিয়া টমের লাইটার নেয় এবং তার ক্ষতটি পুড়িয়ে দেয়, যা অত্যন্ত যন্ত্রণাদায়ক। ঝড় কমে যাওয়ার পর তারা বেশ কয়েকটি জলের বোতল আর একটি পাত্র খুঁজে পায়। মৃতদেহগুলি পরীক্ষা করার সময় তারা একটি রেডিও এবং একটি বন্দুকও খুঁজে পায়। জুলিয়া নাওর সাথে যোগাযোগ করে এবং তাদের জানায় যে মানচিত্রটি হারিয়ে গেছে। নাও ব্যাখ্যা করে যে তাদের উপর অর্থোপড আবের প্রাণীরা আক্রমণ করেছে, যারা অক্সিজেনের অভাবে সম্পূর্ণ পাগল হয়ে গেছে। নাও পরিবারকে তাড়াতাড়ি আসতে বলে, কারণ তার যন্ত্রগুলি গণনা করেছে যে সমুদ্র প্রত্যাশার চেয়ে তাড়াতাড়ি নেমে যাবে এবং তাদের কাছে মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। সে একটি অগ্নিশিখা ছোড়ে এবং পরিবারটি সেই দিকে হাঁটতে শুরু করে। দীর্ঘ পথ হাঁটার পর পরিবারটি একটি ভাঙা টয়লেট দেখতে পায়, যেখানে বেন প্রস্রাব করে। অবশেষে তারা কাছাকাছি সাবমেরিন দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি বড় পাথরের পথ অতিক্রম করতে হয়। তারা যখন পথ দিয়ে যাচ্ছিল, দেওয়ালগুলি কাঁপতে শুরু করে এবং পাথর পড়ে, যার ফলে একটি ভয়ঙ্কর পাথর ধস হয়। জুলিয়া তৎক্ষণাৎ তার সন্তানদের একপাশে ঠেলে দেয় এবং পিষ্ট হওয়া এড়াতে নিজেকে পিছু হটে। এখন তাদের মাঝখানে একটি পাথরের প্রাচীর দাঁড়িয়ে আছে। জুলিয়া বাচ্চাদের তাকে ছাড়া এগিয়ে যেতে বলে, কিন্তু ক্যাসি তা প্রত্যাখ্যান করে, জোর করে বলে যে তার মাকে আরোহণের চেষ্টা করা উচিত। অনেক তর্ক এবং চিৎকারের পর জুলিয়া পরে তার সন্তানদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দেয়।
ক্যাসি তা করতে বাধ্য হয় এবং ভাইকে টেনে নিয়ে যায়। বাচ্চারা পাথরের পথ বেয়ে সাবমেরিনের দিকে ছুটে যায়, কিন্তু যখন তারা সেখানে পৌঁছায় তখন তারা নৌকাটি রক্তে ভেসে বাইরে পড়ে থাকতে দেখে। সে ব্যাখ্যা করে যে তার জন্য সবকিছুই শেষ এবং বাচ্চারা এখন সাবমেরিনটি দখল করতে পারবে। অতিরিক্ত জায়গা থাকবে ভেবে ক্যাসি তার মাকে খুঁজতে পিছনে দৌড় দেয়। ঠিক তখনই জুলিয়া কাকড়া আসতে দেখে এবং গুলি চালাতে শুরু করে। সে তাদের মধ্যে কিছুকে মেরে ফেলে, কিন্তু ঝাঁকটি অনেক বড় এবং তাদের সকলের সাথে লড়াই করা খুবই কঠিন হয়ে পড়ে। ঠিক তখনই ক্যাসি দেয়ালের উপর উপস্থিত হয় এবং একটি হাত বাড়িয়ে দিয়ে তার মাকে ধরে। জুলিয়া তার আহত পা সত্ত্বেও দ্রুত উপরে ওঠে। ক্যাসির সাহায্যে সে অন্যদিকে পৌঁছে এবং তারা একসাথে সাবমেরিনের দিকে ছুটে যায়। বেন ইতিমধ্যে উপরে দাঁড়িয়ে আছে এবং পরিবারটি নৌকায় ওঠার সময় কাকড়াদের বিভ্রান্ত করার জন্য গুলি চালায়। তারা নৌকার হালের কাছে পৌঁছানোর সাথে সাথে কাকড়াগুলি তা খেতে শুরু করে। জুলিয়া তার বন্দুক তুলেন এবং বাচ্চারা ভেতরে না আসা পর্যন্ত গুলি চালাতে থাকে। যখন তারা নিরাপদে থাকে, জুলিয়া বুঝতে পারে যে তার গুলি শেষ হয়ে গেছে, তাই সে কাকড়াদের দিকে বন্দুক ছুড়ে তার বাচ্চাদের নিয়ে ভেতরে চলে যায়। পরিবারটি নিরাপদে হ্যাচটি তালাবদ্ধ করে এবং জানালা দিয়ে কাকড়াগুলোকে সাবমেরিনটিকে ঘিরে ধরে আছে তা দেখে। ঠিক তখনই সমুদ্র সরে যায় এবং তিনজন দ্রুত তাদের আসনে বসে ফিতে বেঁধে একে অপরের হাত ধরে। প্রবল ঢেউগুলি সাবমেরিনটিকে প্রচণ্ডভাবে আঘাত করতে শুরু করে। জুলিয়া পুরো যাত্রার দৃশ্য দেখতে শুরু করে এবং ক্যাসি বমি করে। শীঘ্রই উচ্চ স্তরের শব্দ ফিরে আসে এবং পরিবারটি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে জুলিয়া এবং শিশুরা জ্ঞান ফিরে পায় এবং নিজেদের জীবন জীবিত দেখতে পেয়ে আনন্দিত হয়। তারা হ্যাচটি খুলে বাইরে বেরিয়ে দেখতে পায় যে ঢেউগুলি সাবমেরিনটিকে একটি বিধ্বস্ত শহরে ধাক্কা দিয়েছে। এর অর্থ হলো তারা এখন বেঁচে থাকতে পারে এবং একটি নতুন জীবন শুরু করতে পারে।